সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হিসাব বিজ্ঞান সম্মান বিষয়ের চতুর্থ বর্ষের আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে কোর্সটি নিয়ে আজকে কথা বলবো, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আজকে আমরা লেকচার 5 এবং এই লেকচার 5 এর টাইটেল রিসিভেবলস ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রেডিট পলিসিস। এই লেকচার নিয়ে আমি তোমাদের সাথে আছি প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, FCMA, ডিপার্টমেন্টাল হেড, আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ। আশা করি আমরা সবাই মিলে এই আজকের এই ক্লাসটি সুন্দরভাবে শেষ করতে পারবো এবং পরবর্তীতে এই চ্যাপ্টার থেকে আমাদের মূল পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে আশা করি আমরা সেটি উত্তর করতে পারবো এবং আমরা আমাদের সাফল্য আনতে পারবো। প্রিয় শিক্ষার্থী, দুঃখিত, আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আমরা কথা বলবো অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কাকে বলি, এটার প্রকারভেদ, এ সংক্রান্ত কিছু খরচ আমাদের আছে এবং যে খরচটাকে মাথায় রেখেই আমরা আমাদের প্র্যাকটিস প্রবলেমে চলে যাব। অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের গুরুত্ব বা উদ্দেশ্য কি, ক্রেডিট গ্র্যান্টিং ডিসিশন, টার্মস অফ ক্রেডিট সেলস, ফ্যাক্টরস ডিটারমাইনিং ক্রেডিট সেলস, সব শেষে থাকবে প্র্যাকটিস প্রবলেম। আমরা যারা এই ক্লাসে বসে আছি, আমি বরাবর মতো বলি, টেক্সট বুক পাশে থাকলে আমরা দেখতে পাবো হয়তো আমাদের বইতে এর বাইরেও আরো আলোচনা থাকতে পারে, কিন্তু সময়ের স্বল্পতায় আমরা সেই আলোচনাটাকে এর মধ্যে আনতে পারিনি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবার আসি, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কাকে বলবো। তোমরা জানো যে ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো লেনদেনের ক্ষেত্রে যখন আমরা, সেটা কোম্পানি হতে পারে, ব্যক্তি হতে পারে, যে কোনো পর্যায়ে যখন ক্রয় বিক্রয় হয় সেখানে বাকির সুযোগ থাকে। যদি কোনো প্রতিষ্ঠান তার পণ্য বা সেবা বাকিতে বিক্রি করে তাহলে যে হিসাবের উদ্ভব হয় আমরা এইটাকে বলি হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এবং এই অ্যাকাউন্ট রিসিভেবল আমরা আমাদের যে ব্যালেন্স শিট করি বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন দেখাই, সেখানে আমরা কিন্তু এই অ্যাকাউন্ট রিসিভেবলকে কারেন্ট অ্যাসেট হিসাবে গণ্য করি। যে কারণে আমরা যখন আমাদের প্রথম 1 বা 2 নম্বর ক্লাসে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম, সেখানে দেখিয়েছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টেরই একটা অংশ এবং অপরিহার্য অংশ হলো অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে কি দাঁড়ালো যে অ্যাকাউন্ট রিসিভেবল মূলত তৈরি হয় যদি আমরা বাকিতে পণ্য বা সেবার দিয়ে থাকি, বাকিতে পণ্য বিক্রি করে থাকি অথবা সেবা দিয়ে থাকি। এবার আমরা আসি যে আমরা এই রিসিভেবলকে কত ভাগে ভাগ করতে পারি। আমরা সাধারণত অ্যাকাউন্ট রিসিভেবল, এই রিসিভেবলটাকে আমরা 3 ভাবে ভাগ করে দেখাই এবং আমরা ভাগগুলো দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল অ্যান্ড আদার রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হলো যদি আমি বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য যে প্রাপ্যতার উদ্ভব হয়, যে রিসিভেবল তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এরপরে আমরা ব্যবহার করেছি নোটস রিসিভেবল। নোট রিসিভেবল যেটাকে আমরা বলি, আমরা নিশ্চয়ই বিনিময় বিলের নাম শুনেছি। সেক্ষেত্রে যদি এরকম হয়, আমরা যদি কোনো প্রতিজ্ঞা বা লিখিত অঙ্গীকার করে থাকি, এটি একটি ফর্মাল ইনস্ট্রুমেন্ট বা এটা একটা
প্রাতিষ্ঠানিক হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে বা যে টুলস এর মাধ্যমে আমরা আমাদের কোনো পাওনা দেনা পাওনা মিট করার অঙ্গীকার করে থাকি। অর্থাৎ এক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমার প্রতিষ্ঠানের কাছে কোনো তাদের দেনা থাকে, সেই দেনা পরিশোধ করার জন্য যে লিখিত অঙ্গীকার করে, এইটাকে আমরা বলি হলো নোটস রিসিভেবল। এইটা ছাড়া আরো একটা রিসিভেবল তৈরি হয় যেটাকে আমরা বলি নন ট্রেড, এবং এটা তৈরি হয় ইন্টারেস্ট, ডিভিডেন্ড এই ধরনের আইটেম থেকে বা ইনকাম ট্যাক্স এই ধরনের পাওনা থেকে তৈরি হয় আদার রিসিভেবল। তো আমাদের আজকের যে লেকচার এটা মূলত অ্যাকাউন্টস রিসিভেবল নিয়ে। আমরা মাথায় রাখবো যে আমরা রিসিভেবলকে 3 ভাগে ভাগ করেছি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল এবং আদার রিসিভেবল। তবে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা ছোট্ট একটা ছবি দিয়েছি এখানে, রিসিভেবলস ম্যানেজমেন্ট। আমরা ওখানে লেখার চেষ্টা করেছি any fool can lend money but it takes a lot of skill to get it back. যে কোনো লোক যদি সে বোকাও হয়, টাকা ধার যদি দিয়ে থাকে, তাহলে তার অবশ্যই এই টাকা ফেরত পাওয়ার মতো স্কিল থাকতে হবে, অর্থাৎ পারদর্শী হতে হবে। তার মানে ব্যাপারটা এরকম, ধরো প্রিয় শিক্ষার্থী, তুমি তোমার কোনো বন্ধুকেও যদি টাকা ধার দিতে চাও, তাহলে সেই টাকা তুমি যে ফেরত আনতে যদি পারো, তার মানে বোঝা যাবে তুমি সেই স্কিল ধারণ করো বা তুমি পারদর্শী। এবং মূলত এই পারদর্শিতাই হলো আমাদের রিসিভেবল ম্যানেজমেন্ট। এই জন্য আমরা সংজ্ঞাটাকে লিখেছি এইভাবে। এটা হচ্ছে যে এমন একটা ব্যবস্থা বা অ্যাকাউন্ট রিসিভেবল এমন ম্যানেজমেন্ট এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কাস্টমারের পাওনা আদায়ের নিশ্চয়তা দেয়। ব্যাপারটা মনে বুঝাতে পেরেছি? তাহলে আবারও বলি, অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট হলো এমন একটা ব্যবস্থাপনা প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় কাস্টমারের কাছ থেকে বা আমার ক্রেতার কাছ থেকে আমার পাওনা আদায়টা নিশ্চিত করা যায়। এবং এইটা যদি নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের আর্থিক বা লিকুইডিটি পজিশনটাকে সুসংহত করতে পারবো। আবারও বলি, তাহলে কি দাঁড়ালো? অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে আমাদের পাওনাটা, অর্থাৎ আমরা তার কাছে যে টাকাটা পাবো সেবা বা পণ্য বিক্রয় বাবদ, সেটা আদায়কে নিশ্চিত করে। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্লাইডের হেড করা আছে কস্ট রিলেটেড টু অ্যাকাউন্টস রিসিভেবল, এবং আমরা পরবর্তী যে প্র্যাকটিস প্রবলেমে যাব সেখানে দেখা যাবে এই ব্যয়গুলোকে বিবেচনা করেই আমরা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি। তো আমরা এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখানে 5টা কস্টের নাম ব্যবহার করেছি: কালেকশন কস্ট, ক্যাপিটাল কস্ট, delinquency cost, bad debt expense, at the last factoring cost, and now collection cost. Collection cost আমরা বাংলায় এটাকে বলি আদায় খরচ। এবং স্বাভাবিক নিয়মে যখনই বাকিতে বিক্রয় করা হয়, তখন ওই প্রতিষ্ঠানের এই বাকিতে কাজ করার জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়, যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি ক্রেডিট ডিপার্টমেন্ট। এই ক্রেডিট ডিপার্টমেন্ট যখন আদায়ে যায়, এই আদায় করতে গেলে, অর্থাৎ এই টাকা পয়সা আদায়ের জন্য কিছু খরচ অবশ্যই করতে হয়, ওই খরচটাকে আমরা বলছি কালেকশন কস্ট। এবং আদায় খরচটা বিভিন্নভাবে হতে পারে, যেমন আমি প্রশাসনিক কিছু লোক নিয়োগ করতে পারি, তার বেতন দিতে পারি, অথবা যিনি আমার মাঠ পর্যায়ে কাজ করে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে বিভিন্ন পণ্যের বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী যারা থাকে, তারা যখন বাকিতে পণ্য বিক্রি করে যায়, হয়তো দিন শেষে বা সপ্তাহ শেষে এসে আমাদের ওই ক্রেতার কাছ থেকে তাদের টাকাটা আদায় করে নেয়, এবং এই সংক্রান্ত যে খরচগুলো হয় সেটা হচ্ছে আমাদের কালেকশন কস্ট। সেকেন্ড ওয়ান, ক্যাপিটাল কস্ট। ক্যাপিটাল কস্টটা বিবেচনা এরকম, আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবল বলছি, আমরা নিশ্চয়ই আমরা এর আগে শিখে থাকবো
অ্যাকাউন্ট রিসিভেবলে আমাকে কিছু টাকা পয়সা অবশ্যই বিনিয়োগ করতে হয়। অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু পণ্য, আমি যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন দিয়ে চিন্তা করি, তাহলে আমার ওই পণ্য প্রস্তুত করতে গিয়ে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং ওভারহেড, অ্যাডমিন ওভারহেড, এরকম বিভিন্ন ধরনের খরচ যোগ করে আমার ব্যয়টা নির্ধারিত হয়। এবং এই ব্যয় হওয়া মানে কিন্তু আমাকে ওখানে একটা বিনিয়োগ করা, এবং কোম্পানিকে ওই বিনিয়োগের টাকাটা কোনো না কোনোভাবে সংগ্রহ করতে হয়। এবং ওই যে বিনিয়োজিত অর্থ থাকে, অর্থাৎ আমরা যেটাকে বলছি ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্টস রিসিভেবল, এই অ্যাকাউন্ট রিসিভেবল যে বিনিয়োগ থাকে, সেই বিনিয়োগের নিশ্চয়ই একটা ব্যয় থাকবেই। আমরা জানি প্রত্যেকটা টাকার একটা ব্যয় আছে, কস্ট অফ ফান্ড আছে। আমরা ওই বিনিয়োগের জন্য যে সুদ অথবা অপরচুনিটি কস্ট হারিয়ে ফেলি বা যে রিটার্ন থেকে বঞ্চিত হই, আমাদের ওই খরচটাকে বলে থাকি ক্যাপিটাল কস্ট। এবং ইফেক্টিভ ম্যানেজমেন্ট যখন থাকে তখন এই ক্যাপিটাল কস্টটাকে কমানোর চেষ্টা করে। নেক্সট, ডেলিনকুয়েন্সি কস্ট। আমরা জানি ডেলিনকুয়েন্সি কস্ট হলো ব্যর্থতা জনিত ব্যয়, আদায়ের ব্যর্থতা জনিত ব্যয় বা দেরিতে আদায় জনিত ব্যয়। তার মানে এটা আসলে কালেকশন কস্টেরই একটু একটা অংশ হতে পারে। তার স্বাভাবিক কিছু কালেকশন কস্ট থাকে, আবার যদি আমার কাস্টমার যদি নির্ধারিত সময়ের পরে সে তার পেমেন্টটা দেয় বা দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিছু বাড়তি খরচ কোম্পানিকে করতে হয়। এটাকে আমরা বলছি ডেলিনকুয়েন্সি কস্ট। নেক্সট ওয়ান, ব্যাড ডেট এক্সপেন্স। আমরা জানি যে স্বাভাবিক নিয়মে পণ্য যখন আমরা বাকিতে ক্রয় করি, প্রকৃতপক্ষে সমুদয় টাকা আদায় করা সকল সময় সম্ভব হয় না। স্বাভাবিক নিয়মে কিছু টাকা আদায় থেকে বাদ পড়েই যেতে পারে, এবং যেটি কোনোভাবেই বা পরবর্তী সময়ে আদায়ের আর সুযোগ থাকে না। যে অংশটুকু আদায় করার মোটেই সুযোগ থাকবে না, আমরা তাকে বলি ব্যাড ডেট এক্সপেন্স, অর্থাৎ আমরা বাংলায় যেটা বলি অনাদায়ী দেনা জনিত খরচ। অর্থাৎ এই আদায়টাকেও আমি আমার অ্যাকাউন্ট রিসিভেবলের কস্ট হিসেবে বিবেচনা করব। কারণ আমি যদি নগদে বিক্রি করতাম, তাহলে আমার এই কিন্তু অনাদায়ী দেনাটা সৃষ্টি হয় না। তাহলে অনাদায়ী দেনা কখন তৈরি হচ্ছে? যখন আমরা বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করছি। ফ্যাক্টরিং কস্ট। প্রথমে আসি, ফ্যাক্টর আসলে কি? ফ্যাক্টর হলো আমরা যখন আমাদের এই যে বিনিময় বিল, অ্যাকাউন্ট রিসিভেবল বা আমার অ্যাকাউন্টস পেয়েবল, এবং যে কোনো ঘটনা যখন আমার জন্য অ্যাকাউন্টস রিসিভেবল হবে, আর একজনের জন্য সেটা অ্যাকাউন্টস পেয়েবল হবে, এই আদায় জনিত বা দেনা পাওনার মধ্যে মাঝপথে প্রাতিষ্ঠানিকভাবে কিছু প্রতিষ্ঠান, অর্থাৎ কিছু প্রাতিষ্ঠানিক ঘটনা ঘটে যারা আমাদের এই আদায়টাকে ত্বরান্বিত করার জন্য কাজ করে। এবং আমরা জানি যে বিনিময় বিল বা হস্তান্তরযোগ্য দলিল, যেগুলো মাঝপথে এরকম গ্রুপ যারা কাজ করে, যারা এই মীমাংসাতে সাহায্য করে বা তারা আমাকে টাকা পয়সা দিয়ে থাকে, সেই গ্রুপকে আমরা বলি ফ্যাক্টর। এবং এই ফ্যাক্টরের কাজটাই হচ্ছে ফ্যাক্টরিং কস্ট। এবং সহজ উদাহরণ হলো, যেমন আমরা যদি বলি যে 5% আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা বাট্টাকৃত করেছি, এই বাট্টাকরণ প্রক্রিয়াকেই মূলত বলা হয় ফ্যাক্টরিং। এবং এই ফ্যাক্টরিং এর জন্য নিশ্চয়ই কিছু কস্ট, অর্থাৎ ওই যে ডিসকাউন্ট আমরা বললাম 5% অথবা 10% বা 3%, ওইটাকেই আমরা বলবো অ্যাকাউন্ট রিসিভেবলের কস্ট। তাহলে আমরা যদি আবার একটু দেখি, আমরা একটু ভিজুয়ালাইজ করি, নিজে চিন্তা করি যে কস্ট রিলেটেড অ্যাকাউন্টস রিসিভেবল গুলো কি কি? কালেকশন কস্ট, ক্যাপিটাল কস্ট, ডেলিকুয়েন্সি কস্ট, ব্যাড ডেট এক্সপেন্স, এন্ড ফাইনালি ফ্যাক্টরিং কস্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরের আলোচনায় যাচ্ছি। রিসিভেবল ম্যানেজমেন্টের অবজেক্টিভস অথবা তার যে উদ্দেশ্য বলি বা তার যে ইম্পর্টেন্স বলি, এটা কি হতে পারে? আমরা এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা আমরা উদ্দেশ্য লিখেছি। যদি তুমি মনে করো যে না, আমরা এটা আরো বাড়িয়ে নেব, আমি আগেও বলেছি আমার ক্লাসে যে যদি তুমি যখন এই লেকচার শুনবে পাশে টেক্সট বুক রাখবে, পাশাপাশি যদি তোমার অনলাইন সাপোর্ট নেওয়ার সুযোগ থাকে, এই ধরনের টেমপ্লেট তুমি আরো পাবে এবং দেখবে সেখানে আরো পয়েন্ট বেড়ে যেতে পারে।
আলোচনার সুবিধার জন্য আমি এই 6টাকে নিয়ে কথা বলবো। আমরা প্রথমটা লিখেছি মনিটর অ্যান্ড ইমপ্রুভ ক্যাশ ফ্লো। মনিটর করা মানে হলো দেখাশোনা করা বা পরিদর্শন করা, দেখভাল করা, ইমপ্রুভ ক্যাশ ফ্লো, এবং যাতে এই ম্যানেজমেন্টের কাজ হলো এই ব্যবস্থাপনার প্রক্রিয়ার মধ্যে তারা আমাদের ক্যাশ ফ্লোকে ত্বরান্বিত করে। এই ক্ষেত্রে ইমপ্রুভ বলতে আমরা বোঝাচ্ছি ক্যাশ ফ্লোকে ত্বরান্বিত করে, অর্থাৎ আমাদের টাকাটা তারা আদায় করে দিলে আমাদের ক্যাশ সমৃদ্ধ হবে। মিনিমাইজেস ব্যাড ডেট এক্সপেন্স, অর্থাৎ যখন ম্যানেজমেন্ট অর্থাৎ রিসিভেবল ম্যানেজমেন্ট যদি তারা তাদের ইফেক্টিভনেস বজায় রাখে, অর্থাৎ তারা যদি প্রকৃতভাবে কাজ করতে পারে, তারা ব্যাড ডেট লসটা কমে যাবে। অ্যাভয়েডস ইনভয়েস ডিসপুট। আমরা জানি ডিসপুট মানে কোনো রকম আপত্তি, যদি এই আপত্তিগুলো তারা মীমাংসা করে বা অ্যাভয়েড করার চেষ্টা করে বা করতে পারে। বুস্ট অফ সেলস ভলিউম। বুস্ট মানে হলো বাড়ানো, বৃদ্ধি করা, অর্থাৎ রিসিভেবল ম্যানেজমেন্ট যদি কার্যকরী হয়, ভালো থাকে, তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ বেড়ে যাবে। ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটা খুব জরুরি বিষয়, যে যারা আমরা ব্যবসা করে থাকি তোমরা জানো যে আমাদের কাস্টমারদের যে সন্তুষ্টি, যদি আমাদের ব্যবহারে বা আমাদের এই ম্যানেজমেন্ট যে গ্রুপ কাজ করবে, তারা যদি আমাদের এই কাস্টমারদের যদি সন্তুষ্টি অর্জন করতে পারে বা বাড়িয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু ইনডিরেক্টলি বলি বা ডিরেক্টলি হতে পারে আমাদের বিক্রয় বেড়ে যাবে। যখনই বিক্রয় বেড়ে যাবে, নিঃসন্দেহে আমার আয় বা পাশাপাশি আমাদের প্রফিটও বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শেষ পয়েন্টে চলে আসছি। এটা বলছে ফেসিং কম্পিটিশন। আমরা জানি এখন প্রতিযোগিতামূলক বিশ্ব, অর্থাৎ কে কাকে ছাড়িয়ে আরো উপরে যেতে পারে। তুমি তোমার নিজের জীবন দিয়েও ভাবতে পারো, যেমন তুমি নিজেকেই ছাড়াতে চাও। ধরো তুমি যদি তোমার অনার্স ফার্স্ট ইয়ারে 3.2 জিপিএ পেয়ে থাকো, সেকেন্ড ইয়ারে যদি 3.4 পেয়ে থাকো, থার্ড ইয়ারে যদি 3.5 পেয়ে থাকো, তুমি নিশ্চয়ই চেষ্টা করবে তোমার ফোর্থ ইয়ারে এটাকে আরো বাড়িয়ে নিয়ে 3.6 বা 7 বা আরো উপরে যেতে। অর্থাৎ তুমি তোমার প্রতিযোগিতা নিজের সাথেই। একইভাবে কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে, তাদের কিন্তু বাজারে অনেক প্রতিযোগীকে মোকাবেলা করতে হয়। আর এই প্রতিযোগী মোকাবেলায় আমাদের ম্যানেজমেন্ট অর্থাৎ রিসিভেবল ম্যানেজমেন্ট যদি সুন্দরভাবে কাজ করতে পারে, তাহলে আমাদের এই প্রতিযোগিতার মোকাবেলায় আশা করি কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে রিসিভেবল ম্যানেজমেন্টের মূল কাজ হলো যে আমাদের ক্যাশ ফ্লোকে ত্বরান্বিত করা, ব্যাড ডেট লসটাকে কমিয়ে আনা, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাকে ইনক্রিজ করা বা ধরে রাখা, এবং আমাদের প্রতিযোগিতা মোকাবেলায় সাহায্য করা। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই এবার ক্রেডিট গ্র্যান্টিং ডিসিশন। তুমি একটু চিন্তা করো যে তুমি যদি কাউকে লোন দিতে চাও, তাহলে নিশ্চয়ই তোমার মাথায় তুমি কিছু বিবেচনা নিয়ে আসো, কিছু বিষয়গুলো ভাবো যে আমরা তাকে বাকিতে বা তার হাতে কোনো লোন দিব কিনা। ঠিক কোনো প্রতিষ্ঠান যখন বাকি বিক্রি করে, এই বাকি বিক্রিটা সে কিছু চিন্তা ভাবনায় তার কাস্টমার ঠিক করে যে কোন কাস্টমারকে সে বাকিতে পণ্য বা সেবা দিবে। এই সিদ্ধান্তটাকে আমরা বলছি যে ক্রেডিট গ্র্যান্টিং ডিসিশন। নরমালি ইটস আ ম্যানেজারিয়াল ডিসিশন নাকি। এটা আমরা বলছি যে ম্যানেজমেন্ট একটা ডিসিশন নেয়, যেখানে এই ফার্মটা কোথায় তার ক্রেডিটকে অ্যাপ্লাই করবে, কাকে এই ক্রেডিট অ্যালাউ করবে, এইটাকে আমরা বলে থাকি হলো ক্রেডিট গ্র্যান্টিং ডিসিশন। তাহলে সহজ বাংলায় হলো কাকে প্রতিষ্ঠান বা কার কাছে প্রতিষ্ঠান বাকিতে বিক্রি করবে, এই সিদ্ধান্ত যখন নেবে, এইটাকে আমরা বলবো যে আমরা ক্রেডিট গ্র্যান্টিং ডিসিশন। ওকে, তাহলে এই সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু অবশ্যই আমাদের কিছু বিষয়কে বিবেচনা করতে হয়, এবং এটা আমাদের পরীক্ষার কোশ্চেন হিসাবে আসতে পারে যে ক্রেডিট গ্র্যান্টিং ডিসিশনের ক্ষেত্রে কি কি বিষয়গুলোকে তুমি বিবেচনায় নিয়ে আসবে, কি কি বিষয় বিবেচনা করা যেতে পারে। আমরা এখানে 5টি পয়েন্ট দেখিয়েছি, এবং এটা কিন্তু তোমরা খেয়াল করো প্রত্যেকটা পয়েন্ট সি দিয়ে শুরু।
এই জন্য এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে যে তুমি ডিসকাস 5 C's রিগার্ডিং ক্রেডিট গ্র্যান্টিং। ক্রেডিট গ্র্যান্টিং এর ক্ষেত্রে 5টা সি আলোচনা করো। তো এই 5টা সি আসলে কি প্রকাশ করছে মনে রাখার জন্য বলি, ক্যাপিটাল, ক্যারেক্টার, কোল্যাটারাল, ক্যাপাসিটি, কন্ডিশন। তো আমাদের এই আলোচনা মূলত কিন্তু ব্যক্তি পর্যায়ে না, আমরা মাথায় রাখবো আমরা প্রতিষ্ঠান পর্যায়ে কথা বলছি। তাহলে আমি যদি কোনো প্রতিষ্ঠানের কাছে বাকিতে বিক্রি করি তাহলে আমাদের দেখতে হবে ওই প্রতিষ্ঠানের ক্যাপিটাল বা মূলধন কতটা সমৃদ্ধ। তার মানে কোনো প্রতিষ্ঠানের যদি মূলধন যত সমৃদ্ধ হয়, অর্থাৎ সে যত বেশি ওয়েলদি হবে বা হেলদি হবে, আমি তার ক্রেডিট গ্রান্টিং এর ক্ষেত্রে বিবেচনা সেভাবে করতে পারি। যার ক্যাপিটাল বেশি তাকে আমি হয়তো ক্রেডিট পরিমাণও বেশি দিতে পারি। আমরা একটু পরে আলোচনা দেখবো যে ক্রেডিটের কিছু টার্ম আছে, সেই টার্মগুলো প্রয়োজনে শিথিল করতে পারি। ক্যারেক্টার, যেটাকে আমরা বৈশিষ্ট্য বা চরিত্র বলি, যদি এমন হয় আমরা যে কাস্টমারের কাছে আগে বিক্রি করেছি সে তার লেনদেনটা কত সুন্দরভাবে যে আমাদের কোন রকম মত অনৈক্য ছাড়া প্রদান করেছে, এই যে বৈশিষ্ট্যর বিবেচনায় আমরা কিন্তু ক্রেডিট গ্র্যান্টিং করে থাকি। অর্থাৎ যার যত এই লেনদেনের ক্ষেত্রে যার যত ব্যবহার বলি বা যার প্রকৃতি ভালো, কোম্পানি তাকেই ক্রেডিট টার্মের সুযোগ দিতে পারে। কোল্যাটারাল অর্থাৎ মাঝপথে, যেমন আমরা যদি যখন কোনো লোন গ্র্যান্ট করি দেখা যায় মাঝপথে একজন গ্র্যান্টর থাকে, আমরা এটাকে বলি হচ্ছে কোল্যাটারাল। এই যে কোল্যাটারাল যিনি থাকবেন তার যে স্ট্যাটাসের পরেও ডিপেন্ড করে আমরা ক্রেডিট গ্র্যান্টিং করে থাকি। এরপরে আসি ক্যাপাসিটি। ক্যাপাসিটি অর্থাৎ সামর্থ্য, যে যার কাছে আমি পণ্য বা আমার কাঁচামালকে বিক্রি করছি সে তার ব্যবসা করার ক্যাপাসিটি বা সামর্থ্য কেমন, তার আর্নিং ক্যাপাসিটি কেমন আছে এটাও বিবেচনা করতে হবে। সে হয়তো আমার পণ্য কিনে সে নিজে ব্যবসা করে, যদি আমি দেখি তার ব্যবসায়িক ক্ষেত্র ভালো, যদি দেখতে পারি তার আর্নিং ভালো, প্রফিট আর্নিং ভালো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালো, সেক্ষেত্রে আমরা তাকে আমাদের সুবিধাজনক শর্তে ক্রেডিট গ্র্যান্ট করতে পারি। কন্ডিশন অর্থাৎ তার আর্থিক অবস্থা, যিনি এই সুযোগ নিতে চান তার সামগ্রিক আর্থিক অবস্থাকেও আমাকে বিবেচনা করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে 5C'র মধ্যে আমরা আলোচনা নিয়ে আসছি ক্যাপিটাল, ক্যারেক্টার, কোল্যাটারাল, ক্যাপাসিটি এন্ড কন্ডিশন। ওকে, আমরা যাচ্ছি পরের আলোচনায়। টার্মস অফ ক্রেডিট সেল, অর্থাৎ যখন আমরা ক্রেডিট সেল করি কিছু টার্ম বা কন্ডিশনকে অ্যাপ্লাই করি। আমরা আবারও বলছি আমার এই স্বল্প আলোচনায় পুরো চ্যাপ্টারটা আনার কারণে আমরা আলোচনাকে সংক্ষিপ্ত করেছি, এই জন্য আমার স্লাইডটাও সংক্ষিপ্ত আছে। আমি এখানে মাত্র 4টা টার্ম ব্যবহার করেছি বহুল প্রচলিত, বাকি কিছু টার্ম তুমি যখন তোমার টেক্সট খুলবে তখন পেয়ে যাবে। যেমন দেখো আমরা প্রথমটা ব্যবহার করেছি নেট ক্রেডিট পিরিয়ড, নেট 30। এর অর্থ হলো আমি বা আমার প্রতিষ্ঠান যার কাছে পণ্য বিক্রি করলো তাকে বলে দিয়েছি যে তুমি তোমার পেমেন্টটা 30 দিনের মধ্যে পরিশোধ করবা। তাহলে নেট 30 অর্থ আমরা যখন এরপরে কোনো অঙ্কে ঢুকবো এর মানে হলো আমরা এই কেনা বেচায় কোনো ডিসকাউন্টের সুযোগ দিব না, ওই ভদ্রলোক বা ওই প্রতিষ্ঠান আমাকে 30 দিনের মধ্যে তার পাওনাটা পরিশোধ করে যাবে। ঠিক এটার সাথে একটু দেখো আমরা বাড়তি জুড়িয়ে দিয়েছি, আমরা লিখেছি নেট ক্রেডিট পিরিয়ড উইথ ডিসকাউন্ট 210, দেখতে পাচ্ছ নিশ্চয়ই 210 নেট 30, 210 নেট 30 এর আবিধানিক বা আমার যে ভিতরের অর্থটা হলো ওই প্রতিষ্ঠানকে আমি যদি সে আমার পাওনাটা 10 দিনের মধ্যে শোধ করে তাকে আমি 2% ডিসকাউন্টের সুযোগ দিব। অর্থাৎ সে যখন টাকা দিবে আমাকে তার পাওনা থেকে 2% বাদ দিয়ে দেবে। আমরা জানি ডিসকাউন্ট মানে হলো যে পাওনা থাকে সেই পাওনা থেকে এই 2 টাকা, প্রতি 100 টাকায় 2 টাকা বাদ দিবে। এবং এই শর্ত কয়দিনের জন্য প্রযোজ্য হবে? 10 দিনের মধ্যে দিলে সে এই সুযোগটা পাবে, 10 দিনের মধ্যে দিলে সে এই সুযোগটা পাবে।
কমা নেট 30। তবে পরবর্তীতে সে যদি ডিসকাউন্টের সুযোগ নাও নেয়, তাকে অবশ্যই সর্বমোট 30 দিনের মধ্যে আমার পাওনা তাকে পরিশোধ করতে হবে। ওকে, নেক্সট লিখেছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। এই শব্দটা এখনকার সময়ে অনেক প্রচলিত। তোমরা জানো যে এই যে করোনা ভাইরাসের কারণে আমরা বৈশ্বিক যে আমরা বলি প্যান্ডামিক তৈরি হয়েছে, বৈশ্বিক মহামারীতে আমরা অনেকেই ঘরে বসে পণ্য কেনাবেচা করছি, যাকে আমরা বলছি অনলাইন মার্কেটিং বা ই কমার্স, যে নামে ডাকি না কেন। সেখানে কিছু শর্ত থাকে যে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ প্রথম পার্টি বা প্রথম পক্ষ যখন পণ্য পাঠায় তখন একটা শর্ত জুড়ে দেয় যে পণ্যটা যখন তোমার কাছে ডেলিভারি হবে তুমি তখন এই পেমেন্টটা দিয়ে দিবা। এটাকে আমরা বলছি সিওডি বা ক্যাশ অন ডেলিভারি। সিবিডি, ক্যাশ বিফোর ডেলিভারি। অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে এইটা চলছে যে পণ্যটা তোমার হাতে আসার আগেই তাকে দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে তার হাতে টাকা পৌঁছাতে হয়। আমরা জানি এখন আমাদের দেশে অন্তত অনেক ডিজিটাল মাধ্যম আছে যেখানে অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ করা যায় এবং পরিশোধ করার পরেই কেবল আমার হাতে প্রোডাক্ট আসবে। এটাকে আমি বলছি ক্যাশ বিফোর ডেলিভারি। তাহলে একটা হচ্ছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি, সিবিডি, ক্যাশ বিফোর ডেলিভারি। এছাড়া আরো কিছু শর্ত তুমি তোমার টেক্সট থেকে দেখে নিও প্রিয় শিক্ষার্থী। এবার আমরা আসছি যে আমাদের ক্রেডিট সেল যখন করে থাকি তখন কি কি উপাদান আমরা এখানে বিবেচনা করব। মাথায় রাখছি যে আমি যখন বাকিদের বিক্রি করি কারো কাছে, তখন আমরা কিছু উপাদানকে বিবেচনা রেখে এই ক্রেডিট সেলের ব্যাপারটাকে প্রতিষ্ঠান চিন্তা ভাবনা করে। যেমন আমরা লিখেছি ডিমান্ড অ্যান্ড কোয়ালিটি। ডিমান্ড অর্থাৎ আমি যে পণ্য বা সেবা নিয়ে কাজ করছি তার বাজারে চাহিদা কেমন আছে, বা আমি কোয়ালিটি প্রোডাক্ট বা সেবা দিতে পারছি কিনা। যদি আমার বাজারে ডিমান্ড থাকে, প্রচুর ডিমান্ড থাকে, সেক্ষেত্রে দেখা যাবে আমরা চাইলে অনেক ক্রেডিট টার্মটাকে শক্ত করে দিতে পারি, যে আমরা না 2 দিন বা 4 দিনের বেশি ক্রেডিট দিব না, বা আমি 3 দিনের বেশি ক্রেডিট দিব না, বা আদৌ ক্রেডিট দিব না। সেক্ষেত্রে অবশ্যই আমার প্রোডাক্টের কোয়ালিটিটাকে এনশিওর করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে বাজারে যে পণ্যের ডিমান্ড আছে এবং কোয়ালিটি ভালো, সেই ক্ষেত্রে ক্রেডিট সেলের সুযোগ বা টার্মগুলো কঠিন হয়ে যায়। এবং ওইটার পরে ভিত্তি করে আমরা পরবর্তীতে যে কথাটা বলবো টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ ওই যে আমরা একটু আগে পিছনের আমরা আগের স্লাইডে দেখিয়েছি যে 210, এটা মানে হলো তাকে আমি 2% ডিসকাউন্ট দিব যদি সে আমাকে 10 দিনের মধ্যে টাকা দেয়। এইভাবে কিছু টার্মস এবং কন্ডিশনকে মাথায় রেখে আমি ক্রেডিট সেলকে নির্ধারণ করি। কম্পিটিটর, প্রতিযোগী। প্রিয় শিক্ষার্থী, তোমরা ধরো আমরা যে পণ্যের ব্যবসা করব, যদি আমি বাজারে দেখি, ধরো আমরা ইলেকট্রনিক প্রোডাক্টের ব্যবসা করি। ইলেকট্রনিক প্রোডাক্ট বাজারে দেখা যাচ্ছে আমি যে দোকান বা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি আমি হয়তো দিচ্ছি 2% ডিসকাউন্ট। যদি আমি দেখি একই পণ্য আমার পাশে যে কম্পিটিটর আছে সে হয়তো 1% ডিসকাউন্ট দেয় বা 3% ডিসকাউন্ট দেয়, তাহলে যে 3% ডিসকাউন্ট দেয় আমার কাস্টমার কিন্তু 3% ডিসকাউন্ট যেখানে পাবে সেখানে যাওয়ার চেষ্টা করে। ফলে আমার এই কন্ডিশনগুলো বা ফ্যাক্টর যখন আমি মাথায় নিব, ক্রেডিট সেলে যখন টার্মগুলো ঠিক করব, তখন আমরা আমাদের প্রতিযোগী পণ্যের টার্মস এন্ড কন্ডিশন নিয়েও চিন্তা করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা রিজিড থাকি বা স্থির থাকি, আমার কম্পিউটার যদি আমার থেকে রিল্যাক্স হয়ে যায়, সেক্ষেত্রে আমার বিক্রি কিন্তু কমে যাবে। লিকুইডিটি, এই লিকুইডিটি আমরা মূলত দুটো ক্ষেত্রেই এখানে বলা যাবে। সেক্ষেত্রে কাস্টমারের লিকুইডিটি হতে পারে অথবা আমার প্রতিষ্ঠানের লিকুইডিটি হতে পারে। যদি আমার তারল্য বা পর্যাপ্ত ক্যাশ থাকে সেক্ষেত্রে আমরা ক্রেডিট সেলটার ব্যাপারে একটু রিল্যাক্স হতে পারি। কিন্তু আমার হাতে যদি পর্যাপ্ত ক্যাশ না থাকে বা আমার হাতে যদি টাকা কম থাকে, তাহলে আমি মনে হয় ক্রেডিট সেল বেশি রিল্যাক্স হতে পারবো না, শর্ত শিথিল করতে পারবো না। ফিনান্সিয়াল অ্যাবিলিটি অফ কাস্টমার, যে আমার কাছে পণ্য কিনবে তার আর্থিক অবস্থাকে বিবেচনা করতে হবে, অর্থাৎ তার পজিশনটা। এটা ফিনান্সিয়াল অ্যাবিলিটি হতে পারে,
র্যাঙ্ক অফ দ্য কাস্টমার হতে পারে, যেটা আমি এখানে আনিনি, তোমরা আনতে পারো। র্যাঙ্ক অফ দ্য কাস্টমার অর্থাৎ কাস্টমারের কিছু লেভেল থাকে। তোমরা নিজেরা বুঝে দেখো যে ধরো কোনো কেনাকাটার ক্ষেত্রে তুমি ছাত্র থাকছো, তুমি যে দেখো তোমার সাথে বা আশেপাশে তোমার এলাকার একজন ব্যাংক ম্যানেজার কেনাকাটা করছে, নিঃসন্দেহে যিনি বিক্রি করবেন তো তোমার থেকে ওই ব্যাংক ম্যানেজারের র্যাঙ্কটা বেশি থাকবে, এবং খুবই স্বাভাবিক তোমার যে অ্যাবিলিটি থাকবে অ্যাজ এ স্টুডেন্ট, তোমার অ্যাবিলিটি এবং একজন ব্যাংক ম্যানেজারের অ্যাবিলিটি কিন্তু একই রকম না। সেক্ষেত্রে বাকি শর্তের ভিন্নতা চলে আসতে পারে। তোমার জন্য প্রতিষ্ঠান এক ধরনের শর্ত অ্যাপ্লাই করবে, আর আমার এই ম্যানেজার সাহেবের জন্য কিন্তু অন্য শর্ত অ্যাপ্লাই করতে পারে, যেটা তার জন্য তোমার কাছে মনে হবে শিথিলযোগ্য। নেক্সট ওয়ান, গুডউইল, অর্থাৎ আমার সুনামকে, অর্জিত সুনাম ধরে রাখা বা সুনামকে বৃদ্ধি করার জন্য বা সুনাম সৃষ্টি করার জন্য আমরা ক্রেডিট সেলকে যখন বিবেচনা করবো এটা মাথায় রাখতে হবে। নেচার অফ দ্য প্রোডাক্ট, নেচার অফ দ্য প্রোডাক্ট অর্থাৎ আমার যে পণ্যের প্রকৃতি, যেমন কিছু পণ্য আছে আমাদের ডেইলি গুডস বলি, ডেইলি এসেনশিয়াল গুডস, যেটা আমাদের জরুরি প্রয়োজন, যেমন চাল ডাল আমরা যারা ব্যবহার করি, অথবা যদি আমি যদি আমার ব্যক্তি জীবনে আমার ইলেকট্রিক গুডস এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা সাধারণত চাল ডালের থেকে ইলেকট্রিক গুডগুলো আমরা বাকিতে বেশি কিনতে চাই। ওকে, প্রাইস অফ দ্য প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টের মূল্য, প্রোডাক্টের মূল্য যত বেশি হয় সেইখানে আমার ক্রেডিট সেলের ব্যাপারটা বেশি মাথায় আনতে হয়। আর যখন প্রোডাক্টের মূল্য কম থাকে নিঃসন্দেহে ক্রেডিট সেলের চিন্তা ভাবনাও কম থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি যেগুলো কথা বললাম এর বাইরে তুমি আরো দুটো একটা কন্ডিশন বা টার্মস অথবা ফ্যাক্টর সেখানে নিয়ে আসতে পারো। ওকে, তো আমরা যে ফ্যাক্টর বা আমরা যে কন্ডিশন বললাম এই বা আমরা যে কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল বলেছিলাম, এইটার উপরে ভিত্তি করে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম রেখেছি, এবং মোটামুটি ভাবে এটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম তোমাদের দেওয়া হচ্ছে এবং বিগত পরীক্ষায় এ ধরনের অঙ্ক আসছে। এবং আমরা আবারও বলি যে আমাদের যে লেখাপড়া নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি আমরা কিন্তু নিজের কর্মজীবনে এটা কাজে লাগাতে চাই, এবং কর্মজীবনে কাজে লাগানোর প্রাথমিক শর্ত হলো আমাকে এই যে পরীক্ষার ব্যারিয়ারটাও পার হতে হবে। যে কারণে আমি প্রায় প্রত্যেক চ্যাপ্টারে চেষ্টা করব অন্তত পরীক্ষার হলে যে স্টাইলের অঙ্ক আসে তারই আলোকে আমরা একটা প্রবলেম, একটা বা দুটো রাখার চেষ্টা করি। আমরা এখানে আজকে একটা প্রবলেম রেখেছি। তো তোমরা যেহেতু আমরা প্রবলেম যখন করি, গত ক্লাসেও বলেছিলাম তুমি তোমার হাতে একটা কলম, খাতা এবং ক্যালকুলেটর রাখো। এবার আমরা অঙ্কটা পড়ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। এমটিবি কোম্পানি is currently selling goods টাকা 20 lakh with an average collection period of 30 days. কোম্পানির এক্সিস্টিং পলিসি বা বর্তমান পলিসি হলো সে তার যে পণ্যটা বিক্রি করেছে সেখানে বাড়তি সুযোগ দিয়েছে 30 দিন, সে বাকি সুযোগ দিয়েছে 30 দিন। It is now planning to extend its credit policy. সে কি করছে, তার ক্রেডিট পলিসিকে একটু রিডিজাইন করতে চায়। It is now planning to extend its credit policy. It has two alternatives as follows. Policy 1, আবারও বলি এটা কিন্তু বর্তমান বিক্রি, এবং মজাটা হলো এই বর্তমান বিক্রি নিয়ে আমাদের নিজের দিকের কোনো চিন্তা ভাবনা আমরা করব না। কেন করব না? অঙ্কের কোশ্চেন বা আমার রিকোয়ারমেন্ট দেখলে বুঝতে পারবো। তো দুইটা পলিসি বলছে, সে পলিসি ওয়ান এসে বলছে আমি 45 দিনের বাকি সুযোগ দিব, বর্তমানে এখন থেকে আরো আমি 45 দিনের বাকি সুযোগ দিতে চাচ্ছি। তখন দেখা যাচ্ছে তার বিক্রি, নতুন বিক্রি হয়েছে 2,80,000 টাকা। পলিসি 2 অর্থাৎ এক্সিস্টিং যেটা আছে 30 দিনই সে রাখছে, এবং সেক্ষেত্রে হয়তো আদার কিছু ফ্যাক্টরকে কাজ করিয়েছে, আদার কিছু পলিসি অ্যাডপ্ট করে তার বিক্রি বেড়েছে 1,80,000 টাকা। বিক্রি বাড়ানোর বিভিন্ন প্রক্রিয়া আছে প্রমোশন করার, সেক্ষেত্রে আমরা যাচ্ছি না। আমরা বলছি যে সে কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটি নিয়েছে, যে কারণে তার মধ্যে একটা হলো ক্রেডিট পলিসি 45 দিন করেছে, আর একটু বলছে 30 দিন রেখেও সে দেখছে যে তার বিক্রি আরো 1,80,000 টাকা করার সুযোগ আছে। এবং ব্যাড ডেট এক্সপেন্স পলিসি 1 যখন সে অ্যাডাপ্ট করে
5% বাকি থেকে যায় বাজারে, অর্থাৎ আদায় করতে পারেন না উনি, প্রতিষ্ঠান আদায় করতে পারে না। এবং এটা স্বাভাবিক, যত বেশি বিক্রি হয় ব্যাড ডেট এক্সপেন্সের ঝুঁকিটাও তত বেড়ে যায়। পলিসি 2 তে বলছে তাদের ব্যাড ডেট এক্সপেন্স হলো 4%। কালেকশন কস্ট, অর্থাৎ এই যে 2,80,000 টাকার বিক্রি হয়েছে বাকিতে, সেটা আদায় করতে তাদের খরচ গেছে 4%। পলিসি 2 তে বলছে এই আদায়ের খরচ অর্থাৎ এক্সিস্টিং যেটা আছে তাতে 3% আছে। তাহলে কি দাঁড়ালো? দিস ইজ এডিশনাল ইনফরমেশন, এডিশনাল সেল, আমাদের চিন্তা ভাবনাও এডিশনাল নিয়ে করব। দি প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ টাকা 200, বাজারে এই মুহূর্তে এই পণ্যগুলো প্রতি পিস 200 টাকা বিক্রি হয় এবং এই পণ্যের পেছনে ভেরিয়েবল কস্ট যায় 120 টাকা। কস্ট অফ ইনভেস্টমেন্ট ইজ 15%, আমি যে বিনিয়োগ রাখবো এই বিনিয়োগের ব্যয় হবে 15%, যেটা আমরা বলেছি যে কস্ট অফ ক্যাপিটাল যেটা বলি, বা কস্ট অফ ফান্ড, কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল। হুইচ অল্টারনেটিভ উইল বি বেটার ফর দ্য কোম্পানি, আমরা যে দুটো পলিসি এখন ভাবছি এই দুটো পলিসির ক্ষেত্রে কোনটি কোম্পানির জন্য মঙ্গলজনক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কের উপরে আমাদের কোনো এই যে অংশটুকুনের কোনো প্রয়োজন নেই, এটা শুধু অঙ্কটা ফর্ম করার জন্য দেওয়া হয়েছে ধরে নাও, তাহলে এইটা আমরা আদৌ ভাববো না, আমরা শুধু এইটুকু নিয়ে ভাবি। হ্যাঁ, এখন কি নিয়ে ভাববো? যেহেতু এখানে আমাদের সেলস আছে আর আমাদের ভেরিয়েবল কস্ট আছে, আমরা কিন্তু ফিক্সড কস্টের ব্যাপারটা জানি না। যদি ফিক্সড কস্ট জানা থাকতো তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারতাম যে সেল থেকে ফিক্সড এবং ভেরিয়েবল দুটোকে বাদ দিলে আমি প্রফিট পেয়ে যেতাম। কিন্তু যেহেতু আমরা এখানে ওইভাবে পাচ্ছি না, আমাদের হাতে আছে ভেরিয়েবল কস্ট। যখন অঙ্কে ভেরিয়েবল কস্ট থাকে শুধু, তখন আমরা যে আইটেম নিয়ে কাজ করব সেটি হলো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন আমরা জানি, কন্ট্রিবিউশন মার্জিন ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলস অ্যান্ড ভেরিয়েবল কস্ট। তার মানে হলো এই যে 200 টাকা আর হলো 120 টাকা, এই যে ডিফারেন্স আমরা বলছি 80 টাকা, এই 80 টাকা হবে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এবং কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যেই যেহেতু ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট থাকে, আমরা ওইটাকে নিয়ে এখানে বিবেচনা করব। ঠিক আছে, এবার আমরা চলে যাই আমাদের সলিউশনে। খেয়াল করো তোমরা একটু, তাহলে কন্ট্রিবিউশনটা আমরা এটা রেশিওতে বের করেছি, যেহেতু আমাদের অঙ্কে ইউনিট বলা নেই, টাকার অঙ্কে বলা আছে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা আমাদের থার্ড ইয়ারের ক্লাসে, যেখানে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে একটা চ্যাপ্টার ছিল, সেটা ছিল কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অ্যানালাইসিস, সেখানে আমরা শিখেছি। এবং আমরা আমাদের কোনো এক আলোচনায় মনে হয় পেয়ে যাব কোন এক চ্যাপ্টারে, তখন এটা আমি আরো সুন্দর আলোচনা করব। সিএম রেশিও, এটা আমরা বলি সিএম এবং সেলসের যে অনুপাতটা হয় সিএম ভাগ সেলস, অর্থাৎ সিএম কে যদি সেলের শতকরা হারে প্রকাশ করা হয় এটাকে আমরা বলি হলো সিএম রেশিও। তাহলে সিএম, এই যে আমরা লিখেছি 200 মাইনাস 120 ডিভাইডেড বাই 200, আমরা এটা করলে ক্যালকুলেটর করে দেখবা 40%। ওকে, তার মানে যে কোনো সেল করলে তার 40% হবে সিএম। এবার আমরা বের করেছি একটু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ বাড়তি যে সেলটুক হয়েছে তার মধ্যে আমার কত বিনিয়োগ করা আছে। ঠিক আছে, এখন আমরা দেখি, নিশ্চয়ই আমাদের 2,80,000 টাকা টোটাল বাকি বিক্রি করছি, এবং এই বাকি বিক্রি আমরা নিশ্চয়ই ওখানে লিখেছি 45 দিনের জন্য। তাহলে ছোটবেলায় শৈক্ষিক নিয়মের মতো ফর্মুলা ব্যবহার করা হয়েছে যে 360 দিনে যদি এই বিক্রি হয় তাহলে 45 দিনে কত, যেটা আমরা অবশ্য বইতে ফর্মুলা আকারে পেয়ে থাকি, ক্রেডিট সেলস ইনটু অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টস কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড বাই 360। তাতে পলিসি 1 এ দেখো আসে, ক্যালকুলেটর ধরো একটু 35,000। আবারও বলি, এই ক্যালকুলেশনে ভুল থাকলে নিজেরা ঠিক করে নিও তোমার যে টেক্সট বা যে খাতায় তুমি অঙ্ক এখন করবা। পলিসি 2, আমার ওইখানে বাড়তি সেল হয়েছে 1,80,000, ফলে আমি ওখানে 30 দিনের বাকি রাখছি, আমরা ওখান থেকে ভাগ 360 ইকুয়াল টু 15,000। এবার আমাদের মূল ইভ্যালুয়েশন টেবিলে আসি। দেখো, এ আমরা লিখেছি এডিশনাল সেলস, বি এডিশনাল সেল থেকে কতটুকু আমার কন্ট্রিবিউশন আসছে, নিশ্চয়ই আমরা দেখিয়েছি সিএম রেশিও হলো 40%। তাহলে এডিশনাল সেল আছে 2,80,000, তার 40% করে দেখো ক্যালকুলেটরে 1,12,000। 1,80,000 এর 40% করলে আসে 72,000 টাকা। সি নম্বরে আমরা ব্যবহার করেছি কস্ট অফ ইনভেস্টমেন্ট,
যেহেতু উপরে ইনভেস্টমেন্ট বের করা, দেখো পলিসি ওয়ানে 35,000, তাহলে 35,000-এর পরে 15% আমার কস্ট যাবে, তাহলে 35 ইন্টু 15% করলে আসে 5,250। আবার 15,000-এর 15% হিসাব করলে আসে 2,250। ওকে, ব্যাড ডেট এক্সপেন্স ক্লিয়ার বলা আছে, যে সেল করছি আমরা এডিশনাল সেলের পরে তার রেট দেওয়া আছে, রেট কত আছে ওখানে, নিশ্চয়ই আমার ব্যাড ডেট এক্সপেন্স আছে কত পার্সেন্ট, 5%। এই হিসাব করলে আমার ওখানে আসে 14,000, এই বেচারার আসে 7,200। কালেকশন কস্ট আমরা পলিসি ওয়ানে 4% দেওয়া আছে, সেই হিসাবে আসে 11,200, এই ভদ্রলোকের আসে 3%, তাতে আসে 5,400। তাহলে তিনটা কস্ট আমরা পাচ্ছি, কস্ট অফ ইনভেস্টমেন্ট, ব্যাড ডেট এবং কালেকশন কস্ট। এবং তোমরা যখন অঙ্ক করবে, অন্যান্য অঙ্ক করবা, দেখবা বেশিরভাগ অঙ্কেই এই তিনটা বা এর থেকে একটা কমও থাকতে পারে। তাহলে এই তিনটার যোগফলকে আমরা বলেছি টোটাল কস্ট, সি প্লাস ডি প্লাস ই। টোটাল কস্ট পলিসি ওয়ানের জন্য 30,450, পলিসি টুর জন্য 14,850। এবং এই যে বি থেকে আমার যে অ্যাডিশনাল কন্ট্রিবিউশন আসছে তার থেকে কস্ট বাদ দিলে আমরা এডিশনাল প্রফিট পাবো, অর্থাৎ 81,550। পলিসি টুর জন্য আমার এই 72,000 থেকে বাদ যাবে 14,000, এটা থাকবে 57,150। তাহলে কি দেখা গেল যে যদি আমরা পলিসি ওয়ান অ্যাডপ্ট করি তাহলে আমার প্রতিষ্ঠানের ইনকাম 81,550 বেড়ে যাবে। আর এক্সিস্টিং পলিসি অথবা 30 দিন যদি আমি নতুন করে বলার চেষ্টা করি যে কাস্টমারদের আপনারা 30 দিনের বাকি সুযোগ পাবেন, সেক্ষেত্রে আমাদের বাড়তি কন্ট্রিবিউশন হচ্ছে 57,150। তো এই যে এডিশনাল প্রফিট বলছি যেটা আমরা, এর মধ্যে সরাসরি প্রফিট বলার কারণ যে দুই জায়গায় যে আমাদের ফিক্সড কস্টটা, যেটাকে আমরা ইররিলেভেন্ট বলি, কারণ আমরা জানি যে ফিক্সড কস্ট যদি অঙ্কে কিছু না বলে বিবেচনায় ইররিলেভেন্ট ধরতে হয়, এবং সেক্ষেত্রে এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি সম্পূর্ণই প্রফিট। তাহলে কি দেখা গেল যে আমার এই পলিসিতে মনে হয় প্রফিট বেশি পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তুমি বলবা যে 57,000-এর থেকে 81,000 বড়। আমরা এটা নিচে ডিসিশন দিয়েছি, দেখো আমরা বলেছি পলিসি ওয়ান ইজ গিভিং মোর প্রফিট দ্যান পলিসি টু। সহজ কথা একদম, যে পলিসি ওয়ান থেকে পলিসি টু থেকে বেশি লাভ দিচ্ছে, সো দ্য কোম্পানি শুড গো ফর পলিসি ওয়ান। সুতরাং কোম্পানিকে পলিসি ওয়ানের দিকে নজর দিতে হবে। তো আমরা যেটা দেখলাম যে যদি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড অঙ্ক করতে হয়, সেক্ষেত্রে মূল থিমটা হলো আমার সেল থেকে যে কন্ট্রিবিউশন বা যে আমাদের প্রফিট থাকবে, এই প্রফিটটা যত বেশি হবে সেই ধরনের পলিসি আমরা অ্যাডপ্ট করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের লেকচারের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা মনোযোগ সহকারে আমার এই লেকচার বা আমার এই আলোচনা শুনেছ, এই জন্য আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই প্রত্যেকে জায়গায় নিজে ভালো থাকো, অন্যকে ভালো করো। ধন্যবাদ সবাইকে।